আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে নমুনা প্রশ্ন উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মূলত হাজির হয়েছে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে আগামী 15ই জুলাই তোমাদের জন্য মূলত হচ্ছে কি বাংলা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমরা অনেকেই আমাকে বলো যে ভাই আসলে কবে আমরা এই কোশ্চেনগুলো পাবো। আসলে কোশ্চেনগুলো তোমরা পাবা যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে, অর্থাৎ 14ই জুলাই সন্ধ্যা 7টার পরে মূলত এই কোশ্চেনগুলো পাবলিশ করা হবে। আর আমি চেষ্টা করবো এই কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে এর উত্তর এবং প্রশ্ন সহ আমার চ্যানেলে আপলোড করা। আর যাতে এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় অবশ্যই এই কারণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যে চলো আমরা এই বাংলা পাঠ্যপুস্তকের কতটুকু পড়তে হবে একটু জেনে নেই। তার মানে আমাকে এই তোমাদেরকে অবশ্যই এই বাংলা পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 102 পর্যন্ত পড়তে হবে। তার মানে এখানে কি কি রয়েছে দেখো। যে প্রথম অধ্যায় রয়েছে যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত বলি, প্রমিত লিখি, তারপরে তৃতীয় অধ্যায় রয়েছে মূলত হচ্ছে কি লেখা পড়ি ও লেখা বুঝি, তার পরবর্তীতে মূলত চতুর্থ অধ্যায় রয়েছে কি শব্দ বুঝি ও বাক্য লিখি। অর্থাৎ তোমাকে এই প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত মূলত পড়তে হবে। তাহলে তোমরা আসলে এই পাঠ্য বইয়ের তোমরা কোন বিষয়গুলো পড়বা। আসলে তোমাদের উচিত এই পাঠ্য বইয়ের যে কিছু একক কাজ, কিছু দলীয় কাজ এবং কিছু সফটওয়্যার রয়েছে এগুলো ভালোভাবে তোমাদের সমাধান করা, কেননা পরীক্ষার মধ্যে তোমাদের এগুলোর মধ্যেই আসবে। তাহলে তোমরা অবশ্যই এই 2-3 দিনে তোমরা এই বিষয়গুলো খুবই ভালোভাবে একটু দেখবা এবং যেদিন যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে তোমরা অবশ্যই কোশ্চেন পাবা এবং তখন তো তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারবে। কিন্তু আপাতত এই কয়েকদিন তোমরা অবশ্যই পাঠ্য বইটাকে একটু ভালোভাবে দেখবা। তো চলো আমরা কিছু এই বাংলা পাঠ্যপুস্তকের উপর কিছু গুরুত্বপূর্ণ নমুনা কোশ্চেন দেখে নিই যেগুলো তোমাদের পরীক্ষায় আসা খুবই উপযোগী। তার মানে আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে দেখতে পারি কি যে দলে আলোচনা করে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো এবং এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি কি করো ঠিক করো এবং এই কাজে মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে এবং লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করে এবং সেই অনুযায়ী কাজ করা। অর্থাৎ আমাদের এখানে দুইটা কাজ থাকবে। মনে কর কোনো একটা সমস্যা আমরা চিহ্নিত করলাম, তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করব আর লিখিত যোগাযোগের প্রয়োজন হলে সেখানে কিভাবে উপস্থাপন করবে, এই দুটো বিষয় মূলত এখানে দেখবো। তাহলে আমরা নমুনা উত্তর প্রথমতই দেখবো যে মৌখিক যোগাযোগের বিবরণ। তাহলে এখানে দলের সদস্য সংখ্যা ও তাদের নাম থাকবে। তাহলে দলের সদস্য সংখ্যা দিলাম 5 জন আর দলের তাদের নামগুলো এখানে দিয়ে দিবা। তারপরে সমস্যা চিহ্নিতকরণ, যে কি সমস্যা, যে শ্রেণীকক্ষে পাঠাগার নেই, তাহলে পাঠাগার স্থাপনের জন্য যোগাযোগ। তাহলে পাঠাগার স্থাপনের জন্য পরিকল্পনা ও যথাযথ কর্তৃপক্ষের সাথে কি করতে হবে, মূলত যোগাযোগ করতে হবে। তাহলে এখানে পরিস্থিতি কি দেওয়া আছে, যে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপন। তারপর যোগাযোগের উদ্দেশ্য কি, যে শ্রেণীকক্ষে পাঠাগারের জন্য কি কি বই রাখা যায় সেসব জানতে চাওয়া। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা, অবশ্যই শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেভাবে উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। তোমরা এখান থেকে একটু দেখে নেবে এতটুকু। তার পরবর্তীতে যে যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ করা হয়েছে, তারপরে যোগাযোগের উপায়, অর্থাৎ তার সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি, সরাসরি কথা বলতে পারি অথবা ফোনেও কথা বলতে পারি। এইবার তারপরে মূলত এখানে তার সঙ্গে গেলা এবং তার সঙ্গে কিভাবে তুমি যোগাযোগ করবে এখানে বলা আছে। তার মানে শুভ সকাল স্যার, কেমন আছেন। তারপরে এখানে শ্রেণী শিক্ষকের কি বলতেছে, অর্থাৎ এখানে তোমরা এই কথোপকথনটা একটু দেখে নেবে যে আসলে কিভাবে আমরা একজন স্যারের সাথে এই পাঠাগার স্থাপন নিয়ে মূলত কথা বলতে পারি। তোমরা এখান থেকে একটু দেখে নেবা। এইবার তারপরে আমরা যদি নিচের দিকে যদি আসি, এইবার আমরা লিখিত যোগাযোগের মূলত কি করবো, বিবরণ দেবো। তাহলে এবার লিখিত যোগাযোগের বিবরণ একটা কি করতে হবে, আবেদনপত্র লিখতে হবে। তাহলে এখানে তোমরা পরিস্থিতি, যোগাযোগের উদ্দেশ্য, যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে, এগুলো একটু এখান থেকে দেখে নিবা। তারপরে যে ধরনের চিন্তা বা অনুভূতি প্রকাশিত হয়েছে, যোগাযোগের উপায়, যে আবেদনপত্র। দেখো তোমাদের একটা কি করতে হবে, একটা আবেদনপত্র লিখতে হবে। তাহলে আবেদনপত্র লেখার জন্য সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, যে এখানে তারিখ লিখতে হবে। তারপর প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি বিদ্যালয় রংপুর, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম দিতে হবে। বিষয় কি হবে, যে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের অনুমতির জন্য আবেদন। তারপরে মহোদয়, অর্থাৎ তোমরা এখান থেকে এইভাবে এটা লিখবা, লিখে শেষে দিতে হবে নিবেদক, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষে। অর্থাৎ এখানে তোমার নাম দিবা, শ্রেণী দিবা আর তোমার রোল নাম্বার দিবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
এইবার আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে মা গো ওরা বলে। তাহলে কবিতাটির মূল ভাব তোমার নিজের ভাষায় লিখো। তারপরে আমরা নমুনা উত্তরে দেখো এখানে মা গো ওরা বলে, এখানে এর কবিতাটির মূল ভাব মূলত এখানে লেখা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে আসলে এখানে কি বলা হচ্ছে। এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে মা গো ওরা বলে। তাহলে কবিতা থেকে প্রশ্নগুলো উত্তর বলি, যেমন কি কি প্রশ্ন হতে পারে যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত এবং সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে। তারপরে গতে বলা আছে যে কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে। তারপর ঘ নম্বর বলতেছে যে কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে। দেখো আমরা তাহলে নমুনা উত্তরে এখানে মূলত বলা আছে যে এই কবিতাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক সময় আবর্তনের সঙ্গে মূলত সম্পর্কিত। তারপরে খ নম্বরের উত্তর তোমরা এখান থেকে একটু দেখে নিবা। তারপর এখানে গড় উত্তর দেওয়া আছে আর ঘর উত্তর দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিচ্ছি এখানে কি যে যাত্রার গল্পের কথোপকথনে কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষা রীতি প্রয়োগ করা হয়েছে এবং গল্প থেকে এই রকম কয়েকটি বাক্য নিচের ছকে বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো। তাহলে কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তার মানে আমরা তাহলে নমুনা উত্তরে কি বলতে পারি, দেখো কিছু আঞ্চলিক বাক্য নিয়েছি এবং তার ডান পাশে মূলত হচ্ছে প্রমিত রূপগুলো নিয়েছি। তাহলে এখানে দেখো এই যে আঞ্চলিক রূপগুলো দেখবা, প্রমিত রূপগুলো দেখবা। তারপরে বলো আবার হচ্ছে দেখো এখানে হচ্ছে আঞ্চলিক রূপ, এখানে হচ্ছে প্রমিত রূপ। তারপরে আবারও দেখো এখানে হচ্ছে আঞ্চলিক রূপ, এখানে প্রমিত রূপ। তারপরে এখানে দেখো আঞ্চলিক রূপ, এখানে প্রমিত রূপ। তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে আসলে কোন আঞ্চলিক রূপ কেমন আর প্রমিত রূপ কেমন। তারপরে 5 নম্বরে 6 নম্বর, অর্থাৎ তোমরা এই আঞ্চলিক এবং প্রমিত রূপগুলো তোমরা অবশ্যই এখান থেকে একটু দেখে নেবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে কি নেওয়া হয়েছে যে নিচের বাক্যগুলোকে সাধু রীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করো। তাহলে এখানে আমরা দেখো নমুনা সমাধানে কি বলতে পারি যে প্রদত্ত বাক্যগুলোকে সাধু রীতি থেকে প্রমিত রূপে রূপান্তর করা হলো। তাহলে এখানে মূলত হচ্ছে সাধু রীতির বাক্য থাকবে আর এখানে মূলত হচ্ছে কি প্রমিত রীতির বাক্যগুলো থাকবে। যেমন বাড়ি ফেরায় মুশকিল হয়ে উঠলো, তার মানে এটা হচ্ছে সাধু রীতি। আর হচ্ছে প্রমিত হবে কি যে বাড়ি ফেরায় মুশকিল হয়ে উঠলো। তারপরে যে অপু তার দিদি বন বাজারে ঘুরে বেড়াইতো, তার মানে এর হচ্ছে কি রূপ, প্রমিত রূপ আমাদের কি হবে যে অপু তার দিদি বন বাজারে ঘুরে বেড়াতো। তারপরে যে এখানে এই তোমার সাধু এবং প্রমিত রূপগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নেবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের নমুনা প্রশ্নগুলো কেমন হওয়া উচিত বা কেমন আসতে পারে। তার পরবর্তীতে এখানে আরেকটা নমুনা প্রশ্ন নেওয়া আছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তার লিখিত খসড়া। তাহলে শিরোনামে কি থাকবে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাৎপর্য শীর্ষ বক্তৃতা মূলত 2024। এখানে উপকরণ কি কি থাকবে যে কাগজ কলম এবং খসড়া প্রস্তুতি। সর্বপ্রথম তোমাকে তারিখ লিখতে হবে, তারপরে খসড়া প্রস্তুতকারী অর্থাৎ কে তোমার এটা প্রস্তুত করতেছো তার নাম এবং তার রোল নাম্বার। তার পরবর্তীতে এখানে দেখো যে শুরু করতে হবে যে বক্তৃতাটা যে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী আমার শ্রদ্ধেয় সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকে এই মহতী আয়োজনে বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। তার পরবর্তীতে মূলত এখানে দেখো যে সম্মানিত সুধীবৃন্দ ও উপস্থিত শ্রোতা মণ্ডলী এইরকম কিছু সম্বোধন করে তোমাকে কি করতে হবে, তোমাদের বক্তৃতাকে শুরু করতে হবে। তাহলে তোমরা এখান থেকে একটু বক্তৃতা একটু দেখে নিবা। তারপরে কথার মাঝে মাঝে তোমাদেরকে আরো এরকম কিছু এই যে সুধী শ্রোতা মণ্ডলী এরকম কিছু তোমাদেরকে কি করতে হবে, অভিবাদন করতে হবে যে কিভাবে তোমরা এই দর্শকদেরকে তোমার মনোযোগ আকর্ষণ করবা। তার পরবর্তীতে দেখো এখানে এই খসড়া বক্তৃতাটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। এবং সব শেষে তোমাকে অবশ্যই কি বলতে হবে যে এই প্রত্যাশায় ব্যক্ত করে উপস্থিত সম্মানিত শ্রোতাবিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে একটা বক্তৃতা তৈরি করতে হয়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।